বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, সেই নির্বাচন ব্যবস্থাটাই বা কী হবে, সেই সঙ্গে সকল মানুষ সুষ্ঠুভাবে এই নির্বাচনে ভোট দিতে চান, তাদের আশাটা কি পূরণ হতে যাচ্ছে? তাহলে এবার এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমাদের এই বিশেষ সাক্ষাৎকার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অন্তরা বিশ্বাস। আজ আমাদের অতিথি স্থানীয় সরকার সংস্কার কমিটির প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনি একই সঙ্গে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্যও বটে। তো নির্বাচনের প্রসঙ্গেই আসলে শুরুতে আসতে চাই, পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কারের বিষয়েও আলাপ করব। নির্বাচন কবে হবে, এটা একেবারে গণমানুষের প্রশ্ন। না, সেই কথা আমাদের জিজ্ঞেস করছেন কেন? এটা তো আমাদের এই কমিশনের কোনো কাজের সাথে সম্পর্কিত না। কমিশনের কাজ হচ্ছে সংস্কার বিষয়ক চিন্তাভাবনাগুলোকে এটা প্রতিবেদন আকারে সরকারের কাছে পেশ করবে, সরকার সেগুলো নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন, তারপরে এইসব প্রশ্ন আসবে। তার মানে দেখা যাচ্ছে যে অনেকের সিদ্ধান্তের ওপরে আপনাদেরকে নির্ভর করতে হচ্ছে। প্রস্তাব করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার অফিসের একটা মিটিংয়ের মধ্যেও, যে এই যে কমিশন রিপোর্টগুলো যাবে সেগুলোকে রেশনালাইজ করার জন্য একটা কিন্তু আমরেলা কমিশন দরকার, যারা এই সংবিধান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন, এইসব বিষয়ে যে জিনিসগুলো সবগুলো যাবে, এগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক আছে, তো সেগুলো ঠিক করবেন। তারপর আবার এটা রাজনৈতিক দলদের সাথে আলোচনা করে এটা ফাইনালাইজ করতে হবে। একটি বিষয়, অনেক দেশে এরকম আছে যে 50% বেশি যদি ভোট না পড়ে তাহলে সেই ভোটকে গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হবে না। তো আমরা কি এরকম কোনো দিকে যেতে পারি যে 50, 60, 55% যদি ভোট না পড়ে? তুরস্কে আছে, ব্রাজিলে আছে, অনেক জায়গায় আছে। এটা রাষ্ট্রপতি নির্বাচন ডাইরেক্ট হয়, তো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এটা করা হয়। মালদ্বীপসে আছে। এটা কিন্তু পার্লামেন্টে এটা হয় না। রাজনৈতিক দলগুলোর যিনি প্রধান ব্যক্তি, যিনি নির্বাচনে থাকেন, তখন তাদের ক্ষেত্রে এটা করা হয়। আমাদের তো ডাইরেক্ট কোনো প্রেসিডেন্ট নির্বাচন নাই। তো সেক্ষেত্রে আমরা কি এরকম করতে পারি কিনা যে অন্তত 50% ভোটার যেন ভোট কেন্দ্রে আসে, এবং যে যদি না আসে তাহলে সেই নির্বাচনকে আমরা সুষ্ঠু বলবো না, এরকম কোনো কিছু করলে ভালো না মন্দ? কারণ আমরা প্রচুর মতামত পেয়েছি মানুষের কাছ থেকে। মতামতের মধ্যে একটা মতামত এরকম আসছে, এটা কমিশন, আমাদের কমিশন বিবেচনা করবে। না ভোটের এটা বিধানের জন্য অনেকে সাজেস্ট করছেন, এটা কমিশন বিবেচনা করুক, করে দেখুন। যদি এটা মনে হয় যদি দেওয়া যায়, ভারতে এখন আছে, কিন্তু ভারতে তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বাংলাদেশে যদি সেটা হয় তাহলে কি ভালো হবে বাংলাদেশের জন্য? অবশ্যই ভালো হবে। কারণ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট সংসদ কিন্তু এখানে সাকসেসফুল যেগুলো ডেমোক্রেসি, সেখানে কোথাও কিন্তু এক কক্ষ না, দুই কক্ষ। আমাদের উপমহাদেশেও কিন্তু আমাদের আশপাশে কিন্তু সবাই দুই কক্ষ বিশিষ্ট। দুই কক্ষের সুবিধা হচ্ছে যে ওই উচ্চকক্ষে কিন্তু একটু কম্পারেটিভলি এইজেড মানুষ, বয়স্ক মানুষ এবং কোয়ালিফাইড মানুষজন থাকে। নিম্নকক্ষে এটা সম্ভব হয় না। যদি একজন নিরক্ষর মানুষও দাঁড়ায় এবং উনি ভোটে জিতে যান, তাকে আপনি বাধ্য। কিন্তু ওখানে হয়তো কারা মেম্বার হতে পারবেন তার একটা আর যোগ্যতা নির্ণায়ক আপনি নির্ণয় করতে পারবেন। আমাদের এইখানে হয়তো এটা ভারতের সাথে কিছুটা মিল থাকতে পারে, আবার ভারত তো ফেডারেল, আমার তো ফেডারেল না। সেই হিসেবে আমাদের হয়তো একটু আমেরিকান সিস্টেমের কাছাকাছি যেতে পারে। এটা আবার পুরোপুরি আমেরিকান সিস্টেমটা এখানে হবে না, কেন এখানে তো রাজ্য নেই। ভোটারদের যে তালিকা, নির্বাচন হলে ভোটারদের তালিকা তো হালনাগাদ করতে হবে, সেটা হালনাগাদ করতে কতদিন লাগতে পারে? এখন এই কনটেক্সটে এখন সেভাবে হয়তো আর্মি ডেপ্লয় করা যাবে কিনা, সম্ভব কিনা আমি জানি না। তবে যদি এটা লোকবল পাওয়া যায়, প্রশিক্ষিত লোকবল থাকে, 1 মাসের মধ্যে সম্ভব এটা। তবে এক্ষেত্রে বিদেশেরটার মধ্যে একটু সমস্যা হবে। আচ্ছা, এরা কিন্তু সবার পাসপোর্ট আছে বাংলাদেশের, তারা বাংলাদেশি, কিন্তু সবার আইডি কার্ড নেই। আবার তারা কিন্তু আবার ভোট দিতে আগ্রহী। তারা বলতে চাচ্ছে পাসপোর্ট আমার আছে, আমাকে পাসপোর্টটাকে বেসিস করে আমার আইডি কার্ড দেওয়া হোক। তারপরে হচ্ছে অ্যাম্বাসিকে কিছু দায়িত্ব নিতে হবে যে তাদের এখান থেকে ব্যালট পেপারটা কোন সিস্টেমে যাবে। তারা কি এসে অ্যাম্বাসিতে এসে ভোট দিবে, নাকি তাদের ব্যালট পেপারটা তার নিজ নিজ কর্মস্থলে চলে যাবে? তার মানে অনেক ধরনের সংস্কার কাজ করবার পরিকল্পনা চলছে। একটি বিষয় নিয়ে বিশেষভাবে কথা বলতে চাই, যেটি বহুল আলোচিত এবং গত নির্বাচনের সময় খুব আলোচনায় এসেছিল, সেটা হচ্ছে ইভিএম পদ্ধতিতে ভোট। এই ইভিএম পদ্ধতিতে ভোটের বিষয়ে আপনারা কি ভাবছেন, এবং সেই সাথে স্থানীয় সরকার সংস্কারের বিষয়ে বা কী কী করবেন সেই প্রসঙ্গে আলাপ করব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন বিশেষ সাক্ষাৎকার অধ্যাপক তোফায়েল আহমেদের সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন বিশেষ সাক্ষাৎকার, আমাদের অতিথি স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ।
বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে এই যে ইভিএম পদ্ধতির ভোট, এটিকে কেউ কেউ বলেন যে এটি আসলে খুব সঠিকভাবে ভোটটি গণনা করা হয়, আবার কেউ কেউ এটি নিয়ে অনেক ধরনের বিতর্ক তোলেন। আসলে ইভিএম পদ্ধতিটা এখন ইভিএমটা কিছু ত্রুটি রয়ে গেছে, এটা প্রথম দিক থেকেই, যার কারণে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ এটা গ্রহণ করেনি, কনফিউশন ছিল অনেকগুলো। তো আমরাও চেয়েছিলাম যে ইভিএম থাকুক, যখন আমরা কমিশনের বাইরে ছিলাম, এখন তো কমিশনের কাজ করছি বললে না, তখনও আমি সাপোর্ট করেছিলাম ইভিএম, কিন্তু উইথ সাম মডিফিকেশন। ওটা তো দুটো অংশ, এটা হচ্ছে ভোটার যাবে, সে ভোটারটা শনাক্ত হবে এই ভোটটা কি আসল ভোটার কিনা, তারপরে তাকে ব্যালট পেপার অংশ যেটা সেটাতে তার টিপ দেওয়ার আগে বিষয় ছিল, ছাপ দেওয়ার বিষয় ছিল। এখন হয়তো এটা কাজ করবে না, কিন্তু যদি শনাক্তকরণ পর্যন্ত ওই ইভিএমের এই অংশটা ব্যবহার করেন, ফার্স্ট পার্টটা, তাহলে কিন্তু এটা অনেক স্বচ্ছ ইলেকশন হয়। বলা হয়ে থাকে আমাদের নির্বাচনে অনেক বেশি খরচ হয়ে থাকে, খরচ আসলে কতটুকু হওয়া দরকার? আমি সরকারি খরচটার কথা বলবো। সরকারি খরচটা আমি যতটুকু দেখলাম, আমি এটা জাস্টিফিকেশান পাচ্ছি না এত খরচ কেন হবে। গত নির্বাচনে ভোটটা তো সুষ্ঠু হয়নি, ভোটের মধ্যে বেশিরভাগ মানুষ অনুপস্থিত, অনেকগুলো দল অনুপস্থিত, কিন্তু ভোট একটা হয়েছে নির্বাচন, ওখানে প্রায় 19,000 কোটি টাকার বেশি খরচ হয়েছে। একদিন বা 2 দিনের পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারদের বেতন দেওয়া লাগে, আইনশৃঙ্খলা বাহিনী হয়তো 10 দিন 8 দিন লাগে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন, ম্যাজিস্ট্রেসি বলেন, অন্যান্য বাহিনী বলেন, দে আর পেইড এমপ্লয়িজ অফ দি স্টেট। এখানে সামান্য এডিশনাল খরচা হবে, গাড়ির জন্য একটা আলাদা তেল যাবে, গাড়িটা তো তাদের আছে নিজস্ব, তাই না, কিছু ওভারটাইম হতে পারে। 19,000 কোটি টাকার খরচ হয়েছে এটা। জাতীয় নির্বাচনগুলোতে দেখতে পেলাম প্রায় 20-21 কোটি টাকা। হ্যাঁ, তো এত টাকা খরচের আমি কোনো জাস্টিফিকেশন পাই না। এখানে কিন্তু খরচ টাইট করার প্রশ্ন আছে, কারণ এটা একটা ঘুষ দেওয়ার মতো হয়েছে গতবার ইলেকশনে। বিভিন্ন নির্বাচনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এটা একটা মহা উৎসব হয়েছে, টাকা পয়সার উৎসবটা ভোটের না, কিন্তু টাকা পয়সা লেনদেনের। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রের এতগুলো পয়সা এখানে খরচ করার কোনো অর্থ নেই। তাহলে খরচটা কীরকম হতে পারে, এর অর্ধেকে নেমে আসবে? আমি যদি মনে করি, যদি আমি লোকাল ইলেকশনের কথা ধরি, লোকাল ইলেকশনের খরচটা যা খরচ হয়েছে এখন, এটা হাফের থেকে কম খরচ করে ইলেকশনটা করা যায়। আর জাতীয় নির্বাচনেরও খরচ অর্ধেক কমবে যদি আমি রেশনালি খরচ করি। কমিশন যদি স্বচ্ছ থাকে, স্ট্রং থাকে, সকল প্রশাসন যদি এদেরকে তাদের ডিউটির অংশ হিসেবে এটা করে, এই খরচ হবে না। আরেকটি বিষয়, স্থানীয় সরকারের ক্ষেত্রে একটা কথা বলি, স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে একটু গোজামিল আছে। গোজামিলটা হচ্ছে এই, একটা সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর, কিন্তু এই 5 বছর ধরে নির্বাচন হতে থাকে স্থানীয় সরকারের। কখনো ইউনিয়ন পরিষদ, কখনো উপজেলা, কখন পৌরসভা, কখন সিটি কর্পোরেশন, কখন জেলা পরিষদ, কখন উপজেলা পরিষদ, সারা 5 বছর ধরে নির্বাচন। এটা কোনো একটা সিস্টেম হলো না। আই এম ট্রাইং টু কনভিন্স মাই কমিশন, ইলেকট্রাল কমিশনকে, রিফর্ম কমিশনকে, যে আমরা একটা সিঙ্গেল শিডিউলে সবগুলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে পারি। এই শিডিউলটা হয়তো স্ট্যাগার্ড হবে, 5টা ডিস্ট্রিক্টে একদিনে হলে আর 5টা ডিস্ট্রিক্টে আরেকদিনে হবে। এখন 3টে ভোট দেয়, মহিলাকে একটা, পুরুষকে একটা, মেয়রকে একটা, 3টে ভোট দেয়। এটা থাকবে না। আর এটা কী হবে, কোনো মেয়র ডাইরেক্ট ইলেকশন করবে না, কোনো চেয়ারম্যানের ডাইরেক্ট ইলেকশন হবে না। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সবাই হবে মেম্বার এবং কাউন্সিলর ইলেকশন। নিজ নিজ প্রতিষ্ঠানে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হওয়ার পরে তারা তাদের কাউন্সিলরের ভিতরে গিয়ে কিন্তু তার চেয়ারম্যান এবং মেয়র নির্বাচন করবে। সেটা কি আমাদের জাতীয় নির্বাচনের আগে ইলেকশনটা কখন হবে? এখন কিন্তু কোনো পরিষদ নাই ইউনিয়ন ছাড়া, কিন্তু অন্য সময় করলে সমস্যা হবে, কারণ কারো মেয়াদ শেষ হবে, কারো মেয়াদ শুরু হবে, তাহলে আপনি নির্বাচন করবেন কীভাবে? কিন্তু এখন যে ভালো টাইম সময়, এখন কিন্তু একসাথে করতে পারবেন সব ইলেকশন। তাহলে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটা করার পরে সারা দেশে যখন এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনি জাতীয় নির্বাচনটা করেন, তাহলে জাতীয় নির্বাচনটার জন্য সহায়তা পাবেন সবার। জাতীয় নির্বাচনের কতদিন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে? 1 মাস আগে। 1 মাস 2 মাস আগে। তফসিল ঘোষণার আগে না তফসিল ঘোষণার পরে? না, জাতীয় একসাথে তো তফসিল ঘোষণা করা যাবে না। তফসিলটা হয়তো স্থানীয়টা আগে করে ফেলবেন, করে 1-1.5 মাসের মধ্যে এটা শেষ করে তারপর ওইটা তফসিল দিবেন। এমনও মত আছে আবার, লোকাল গভর্নমেন্ট নির্বাচন একদিনে করেন, মানুষ গিয়ে 3টা ভোট, 3টে ব্যালট নেবে ফর লোকাল ইলেকশন, 1টা ব্যালট নেবে জাতীয় নির্বাচনের, দিয়ে চলে আসবে। আর এই গভর্নমেন্টের একটা ট্রায়াল হোক, যে একটা নির্বাচন তারা করলো, নির্বাচন কমিশনের একটা ট্রায়াল হোক, তারা স্থানীয় নির্বাচনটা করার পরে
হ্যাঁ 2 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে পারেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে খরচের ক্ষেত্রে একজন প্রার্থী এখন 25 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন, এটিকে কি বাড়ানো উচিত? গত নির্বাচনে যেরকম বিএনপি থাকলো না, এই নির্বাচনেও যদি সব বড় রাজনৈতিক দল না থাকে সেটা কতটা গ্রহণযোগ্য হবে? না, এই নির্বাচন ধরনের একটা বাস্তব বিষয় হচ্ছে বড় দল বলতে আপনি আওয়ামী লীগকে বোঝাচ্ছেন। আওয়ামী লীগ ছাড়া বা আওয়ামী লীগের যারা এলাইট ছিল তারা ছাড়া তো বাকিরা থাকছে। তা আওয়ামী লীগ কীভাবে থাকবে না সেটা আমি জানি না, কিন্তু তাদের তো এখন টোটাল লিডারশিপ নাই, হ্যাঁ, মানে ভার্চুয়ালি নন এক্সিস্ট, কিন্তু তাদের সমর্থকরা আছে। তাদের সমর্থকরা কোনোভাবে কীভাবে করবে এটা টাইম বলে দিবে, সময় বলে দিবে। কিন্তু তারপরেও বলি যে এইবারের নির্বাচনটা শান্তিপূর্ণ সহজ না হওয়ার তো কারণ নাই, যদি না হয় আমাদের দুর্ভাগ্য। এটা 25 লাখ টাকা এটা কি বেশি নাকি কম একজন প্রার্থীর জন্য খরচ করার ক্ষেত্রে নির্বাচনের সময়? 25 লাখ টাকা যেটা বলছেন দৃশ্যমান, এটা মানে সরকার অনুমতি দিয়েছে এটা, কিন্তু 25 লাখ টাকার বেশি 1 কোটি টাকা তো নমিনেশনে খরচ করে ফেলে। এটার কোনো মনিটরিং সিস্টেম ছিল না। আমরা চেষ্টা করছি এইবার খরচ মনিটরিংয়ের একটা কমিটি থাকবে। বাংলাদেশে একদিনে নির্বাচন হয়, কেউ কেউ বলে থাকেন যদি একদিনে নির্বাচন না হয়ে কয়েকদিন মিলে নির্বাচন হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সুবিধা হয়, কারণ এত জায়গায় তারা সেই প্রোটেকশনটা দিতে পারে না, এত সিসিটিভি আমাদের নাই। তো সে বিষয়ে আপনি কি মনে করেন একদিনে কি নির্বাচন হয়? এটা করা যেত, কিন্তু আমাদের দেশের মানুষ আমরা একভাবে অভ্যস্ত হয়ে গেছি একদিনে নির্বাচন করে, এবং ফলাফলটা ভোট কেন্দ্রে পেয়ে অভ্যস্ত হয়ে গেছি আমরা। তো এই জন্য এখন স্বচ্ছভাবে যদি করতে হয়, মানুষের বিশ্বাসও তো দরকার আছে। কারণ আমি খুব প্রযুক্তিতে এক্সপার্ট, সেজন্য আমি প্রযুক্তির মাধ্যমে সব কিছু করার চিন্তা করলাম, কিন্তু আমার দেশের মানুষের কথা চিন্তা করতে হবে। আপনি মাত্রই দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে, তো কি ধরনের সংস্কার আসছে কয়েকটার কথা বললেন, কিন্তু নতুন আর কি ধরনের সংস্কার আসতে যাচ্ছে? এখন আমার কমিশন আমার সব কথা গ্রহণ করবে এটা আমি আগে বলতে পারি না। একসময় যারা বয়স্ক মানুষ, এলাকার মুরব্বী মানুষ, তারাই গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতেন, এবং নির্বাচন নিয়ে মানুষের তো মাথা ব্যথা ছিল না। চিন্তা ছিল যে আমি এখান থেকে টাকা বানাবো না, মানুষের সেবা করব। এটা একটা যুগ চলে গেছে, স্বর্ণযুগ। আমরা এদেরকে অনেক পুরনো বলতে পারি, মানদাতার আমল বলতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু মানুষগুলো খাঁটি ছিল। মেয়র এবং চেয়ারম্যান রাষ্ট্রপতির আদলে কাজ করে, তো সেজন্য এটাকে প্রপার কাউন্সিল করতে হবে। এটা আপনি ভারতের সিস্টেম দেখেন, ভারতে কিন্তু যেমন ধরুন পশ্চিমবঙ্গ, পাশে ত্রিপুরা, এরা কি করছে, এদের ওখানে কিন্তু কোনো চেয়ারম্যান মেয়র ইলেকশন নাই। প্রথমে সবাই কাউন্সিলর হবে। কাউন্সিল যেমন আপনি কলকাতা সিটি কর্পোরেশনের কথাই বলি, কলকাতা সিটি কর্পোরেশনের মধ্যে এখন 144 জন কাউন্সিলর পজিশন আছে। 100 বড় বড় নেতারা কিন্তু কাউন্সিলর হবে প্রথম। তৃণমূল এখন পাওয়ারে আছে, তৃণমূলের বড় নেতা যাকে তারা মেয়র করতে চায় সে কিন্তু কাউন্সিলর হবে। এখন যেগুলো হচ্ছে না, এখন কোনো প্ল্যানিং নাই। এখন যেহেতু নির্বাচন বিভিন্ন সময় হচ্ছে, সরকারের যে ন্যাশনাল প্ল্যানিংয়ের সাথে এদের গ্রাসরুট প্ল্যানিংয়ের কোনো সম্পর্ক নেই। কত বরাদ্দ হবে তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এখন ওইগুলো কিন্তু ফাইন্যান্সিং সিস্টেম লোকাল গভর্নমেন্ট ঠিক করতে হবে। তারপরে তখন আরও ছোটো ছোটো জিনিস আছে অনেকগুলো। আমাদের যে লোকাল গভর্নমেন্ট সিস্টেমে যারা কাজ করে নির্বাচিত হন, অমুক জায়গার উপজেলা চেয়ারম্যান থাকে ঢাকা, পটুয়াখালীর চেয়ারম্যান উনি ঢাকায় থাকেন, ব্যবসা করেন। ওই সুনামগঞ্জের চেয়ারম্যান ঢাকা থাকেন, ব্যবসা করেন। অনেক জেলা পরিষদ চেয়ারম্যানও কিন্তু ঢাকা থাকেন। তাহলে পজিশনটাকে ফুল টাইম না পার্ট টাইম? আমি তারা ফুল টাইম বেতন দেবো, ফুল টাইম তাকে অফিস করতে হবে। যারা পার্ট টাইম থাকবে খারাপ মেম্বারদের কোনো ব্যথা দেওয়া দরকার নেই, তারা মিটিং অ্যাটেন্ড করলে অ্যালাউন্স পাবেন। ওদেরকেও আমরা এখন বেতন দিচ্ছি, যেটার কোনো অর্থ নাই। ভারতে দেওয়া হয় না এটা। হ্যাঁ, ফুল টাইম কোনো বেতন কারো দেওয়া হয় না। যারা ফুল টাইম জব করবে তাকে ফুল টাইম বেতন দিবেন, এবং বেতনটা আরও বেশি দিতে হবে। আপনি একজন অফিসারকে বেতন দিচ্ছেন যত, একজন চেয়ারম্যান বা মেয়র সে পরিমাণ বেতন পাচ্ছে না। তাকে বেতন দেন, তারা রেসপন্সিবল করেন, অ্যাকাউন্টেবল করেন, এবং ওখানে ভালো লোক আসুক তখন। অর্থাৎ অনেক ধরনের পরিকল্পনা রয়েছে যেগুলোর হয়তো বা বাস্তবায়ন আমি জানি না হতে পারে। আমরা চাই যে বাস্তবায়ন হোক, এবং সংস্কার পরিকল্পনাও অনেক রয়েছে, নিশ্চয়ই সেগুলোও বাস্তবায়িত হবে। শেষ প্রশ্নটি করবো একদম শুরুর প্রশ্ন দিয়ে। তার মানে তো দেখা যাচ্ছে এটি একটি লম্বা প্রক্রিয়া। ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, তারপর জাতীয় নির্বাচন হবে, তার আগে এতগুলো সংস্কার হবে। তাহলে নির্বাচন আসলে কবে হবে, জাতীয় নির্বাচন? এটা আপনি যেটা মনে করছেন, এটা এই তো করতে করলে বহু সময় চলে যাবে, তাহলে কখন করবো না? ওই ভীতির কোনো কারণ নেই, কারণ এগুলো খুব সময় নেবে না।
আন্তরিকতার প্রশ্ন, 1 বছরেরও কম সময় হতে পারে। সংস্কারগুলো ইনিশিয়েশন হওয়া, সংস্কার শেষ হবে না, এটা চলমান প্রক্রিয়া। কিন্তু রিপোর্ট হওয়ার পরে, প্রতিবেদনগুলো হওয়ার পরে সংস্কারতে আপনি একটা প্রোগ্রাম পাবেন। প্রোগ্রামটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী হবে। তাহলে কি 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব? 6 মাসের মধ্যে সম্ভব হবে না। 1 বছরের মধ্যে সম্ভব? 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া না সম্ভব, না হলেও সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আচ্ছা, তার মানে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে আপাত দৃষ্টিতে কারণ মনে হচ্ছে হচ্ছে জাতীয় আপনার নির্বাচনের যেগুলো ক্ষেত্রে। আছে এগুলো কিন্তু তাড়াহুড়ো করলে তো আপনি সবগুলো পারবেন না। কারণ এখন কমিশন আসবে, কমিশন আসলেও কিন্তু এইগুলো যারা কাজ আগে করে নাই, এরকম লোকজন আসলে তাদের পক্ষে এগুলো বুঝতে সময় লাগবে, তারপর তো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সুচিন্তিত মতামতের আরও বিস্তারিত আমরা শুনতে পারবো। আজকের মতো আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। জনগণের সকল ক্ষমতার উৎস, এই রাষ্ট্রের মালিক জনগণ। অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতেই এই ক্ষমতা আবার চলে যাবে, সেই প্রত্যাশা নিয়েই শেষ করছি আমাদের আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শেষ করছি।